সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, RHMH স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে সেই অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব রসায়ন বিষয়ের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। এই রসায়ন বিষয়ের বিষয়কূট হচ্ছে 137। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হচ্ছে 2 এবং অধ্যায়ের শিরোনাম হচ্ছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। এখানে তোমাদের প্রশ্নটি হচ্ছে 4টি মৌল দেওয়া রয়েছে: লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। মৌল চারটির ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণীতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ শক্তি এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কিত একটি প্রতিবেদন প্রণয়ন করতে বলা হয়েছে। তো তোমরা অনেকেই বলো যে স্যার এখানে তো প্রতিবেদন প্রণয়ন করতে বলা হয়েছে, আপনি কেন বাংলায় লিখলেন? তো তোমাদের বলে রাখি, এই প্রতিবেদন প্রণয়ন করতে বলা এখানে বিশ্লেষণ করাকে বোঝানো হয়েছে, অর্থাৎ এই সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। তাই এখানে যদি তুমি এই সম্পর্কিত সবগুলো তথ্য সঠিকভাবে দিতে পারো তাহলেই তুমি অ্যাসাইনমেন্টের 15 নম্বর পেয়ে যাবে। তো এখানে যে তোমাদের নির্দেশনা দেওয়া রয়েছে তা হচ্ছে এখানে ইলেকট্রন বিন্যাস করে 4টি মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হবে, অর্থাৎ পর্যায় নম্বর নির্ণয় করতে হবে, এবং দ্বিতীয়তে গ্রুপ বা শ্রেণী নির্ণয় করতে হবে, এবং পরবর্তীতে রয়েছে পর্যায় সারণীর একই পর্যায় এবং একই গ্রুপের বা শ্রেণীতে পাশাপাশি অবস্থিত মৌলের কী করতে হবে, আয়নীকরণ শক্তির তুলনা করতে হবে, আর সবশেষ মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। তো এখন দেখি আমরা তোমাদের মূল্যায়নটা কীভাবে করা হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ক নম্বর পর্যায় নির্ণয়, অর্থাৎ তোমাদের ক নম্বরে পর্যায় নির্ণয় করতে হবে। যদি তোমরা 4টি মৌলের সঠিক পর্যায় নির্ণয় করতে পারো তাহলে তোমাদের 4 নম্বর দেওয়া হবে। তোমাদের খ নম্বরে রয়েছে গ্রুপ বা শ্রেণী নির্ণয়। তোমরা যদি একটি মৌলের গ্রুপ নির্ণয় করতে পারো তাহলে 1 নাম্বার, 2টি করতে পারলে 2 নাম্বার, যদি 3টি মৌলের করতে পারো তাহলে 3 নাম্বার, আর যদি 4টি মৌলের সঠিক গ্রুপ বা শ্রেণী নির্ণয় করতে পারো তাহলে তোমাদের 4 নাম্বার দেওয়া হবে। তো গতে বলা হয়েছে আয়নীকরণ শক্তির তুলনা করতে, অর্থাৎ কোনটির আয়নীকরণ শক্তি বেশি, কোনটির আয়নীকরণ শক্তি কম। আর যদি তোমরা এখানে 4 জোড়া মৌলেরই আয়নীকরণ শক্তির তুলনা যথাযথভাবে করতে পারো তাহলে তোমাদের 4 নাম্বার দেওয়া হবে। তো ঘতে রয়েছে মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য, অর্থাৎ তোমরা এখানে যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের বৈশিষ্ট্যগুলি লিখতে হবে। এখানে রয়েছে 2টি গ্রুপ বা শ্রেণীর বিশেষ নামসহ বৈশিষ্ট্য যথাযথভাবে উল্লেখ করতে হবে। এবং তোমরা অনেকে বলো ক, খ, গ, ঘ কেন লিখলেন? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নাম্বারটা বন্টন করা হয়েছে, সেই নাম্বারটা কিন্তু ক, খ, গ, ঘ আকারে বন্টন করা হয়েছে। তাই তোমাদের অ্যাসাইনমেন্টে লেখার সময় ক, খ, গ, ঘ দিয়েই লেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের শিক্ষকের নাম্বার বন্টন করতে সুবিধা হবে। আর যদি তোমরা সবগুলো একসাথে লিখে ফেলো তাহলে কীরকম একটা হজবরল অবস্থা হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ফর্ম। তোমাদের বেশিরভাগেরই যে সমস্যাটা হয় সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ প্রথম সপ্তাহে কেবলমাত্র পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান এই 2টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। আমি রসায়ন লিখেছিলাম, এটা ছিল দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, পরবর্তীতে আমি এটা সংশোধন করে দিয়েছি। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ উচ্চতর গণিত। উচ্চতর গণিত কিন্তু প্রথম সপ্তাহে কোনো অ্যাসাইনমেন্ট নেই। আমি উচ্চতর গণিত একটি ভিডিও আপলোড করেছিলাম, তোমাদের অনেকেই বলেছ যে স্যার এটা তো প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, আপনি দ্বিতীয় সপ্তাহে লিখলেন কেন? তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় সপ্তাহের করে উচ্চতর গণিতের এক লেখা আছে, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ থেকে উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে। তো আজকে আমি যেটি দিতে যাচ্ছি এটি হচ্ছে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে তোমাদের রয়েছে রসায়ন এবং জীববিজ্ঞান, এবং উভয়েরই ক্রমিক নম্বর হচ্ছে 2, অর্থাৎ প্রথম সপ্তাহে রসায়নের কোনো অ্যাসাইনমেন্ট ছিল না, তাই এখানে 2 নাম্বার। এবং জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট যেহেতু প্রথম সপ্তাহে ছিল, দ্বিতীয় সপ্তাহে ছিল না এবং তৃতীয় সপ্তাহে রয়ে গেছে, তাই এর অ্যাসাইনমেন্ট নম্বর ক্রমিক নম্বর দিতে হবে তোমাদের 2। তো এখন আমরা চলো দেখে নিই প্রশ্নগুলি তোমরা কীভাবে লিখবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি কভার পেজ। এই কভার পেজটি মূলত শিক্ষা বোর্ড থেকে তোমাদের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে। তোমরা যখন অ্যাসাইনমেন্টের প্রশ্নের জন্য তোমাদের বিদ্যালয়ে যাবে তখন সেই প্রশ্নের সাথে এই কভার পেজটি দিয়ে দেওয়া হবে। আর এই অ্যাসাইনমেন্টের যে তথ্যগুলি রয়েছে সবগুলো তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হচ্ছে 2। এটি যেহেতু রসায়নের 2 নম্বর অ্যাসাইনমেন্ট তাই এর ক্রমিক নম্বর দেওয়া হয়েছে 2। আর এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে চ্যাপ্টার 4 পেরিওডিক টেবিল, অর্থাৎ অধ্যায় 4 পর্যায় সারণী। আর এখানে দেখতে পাচ্ছ বিষয়কোড হচ্ছে 137 এবং বিষয়ের নাম হচ্ছে কেমিস্ট্রি, অর্থাৎ রসায়ন। আর এখানে শিক্ষা বোর্ডের নাম হচ্ছে ময়মনসিংহ। আমার যেহেতু ময়মনসিংহ শিক্ষা বোর্ড তাই আমি এখানে ময়মনসিংহ লিখেছি। তোমাদের যে যার যার শিক্ষা বোর্ড তোমরা সেসব শিক্ষা বোর্ডের নাম লিখবে। যদি তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড হয় তাহলে এখানে ঢাকা শিক্ষা বোর্ড, যদি ময়মনসিংহ শিক্ষা বোর্ড হয় তাহলে ময়মনসিংহ শিক্ষা বোর্ড লিখবে। আর এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর।
তোমাদের বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন নম্বরের একটি কপি দেওয়া হচ্ছে। সেই কপিটি এনে সেখানে যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি এখানে লিখে ফেলবে। আর এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম সবগুলোই ইংরেজিতে পূরণ করবে। আর এর নিচে দেখতে পাচ্ছ একটি ফর্ম, এই ফর্মটি তোমাদের শিক্ষক পূরণ করবেন। তোমরা যখন অ্যাসাইনমেন্ট জমা দিবে তারপর তোমরা যে নম্বরটি পাবে সেই নম্বরটি এই ফর্মে তোলা হবে। আর এর নিচে যে ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটিতে তোমরা স্পর্শ করবে না। এই ফর্মটি তোমাদের বিদ্যালয় কর্তৃক পূরণ করে বোর্ডে পাঠানো হবে এবং এখানে যে নাম্বারটা দেওয়া হবে এর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এসএসসির ফলাফলের মূল্যায়ন করা হবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে তোমরা অ্যাসাইনমেন্টের উত্তরটি লিখবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ক নম্বর প্রশ্ন, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়াম এই 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে পর্যায় নির্ণয় করো। অর্থাৎ তোমাদের এখানে পর্যায় নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখি ক নম্বর প্রশ্নের উত্তর। এর জন্য তোমরা পাবে 4 নম্বর। নিচে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়াম এই 4টি মৌলের পর্যায় সারণীতে পর্যায় নির্ণয় করা হলো। তাহলে দেওয়া আছে মৌল 4টি হলো লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়াম। তাহলে আমরা জানি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যতটি শক্তিস্তর থাকে সেই সংখ্যাই হলো ওই মৌলের পর্যায় সংখ্যা। এখানে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস যথাক্রমে 3, 4, 11 ও 12। তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? তাহলে এখানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s1। যেহেতু লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস সাথে দেখা যায় এর শক্তিস্তর 2, সেহেতু লিথিয়ামের পর্যায়ও 2। কারণ আমরা জেনেছি যে প্রধান শক্তিস্তরের সংখ্যা যা, পর্যায়ের সংখ্যাও তাই। আবার এখানে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2। যেহেতু বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস সাথে দেখা যায় এর শক্তিস্তর 2, সেহেতু বেরিলিয়ামের পর্যায় হবে 2। আবার এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। এখানেও সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস সাথে দেখা যায় এর শক্তিস্তর হচ্ছে 3টা, তাই সোডিয়ামের পর্যায় হবে 3। আবার ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের শক্তিস্তর হচ্ছে 3টি, তাই ম্যাগনেসিয়ামের পর্যায় হবে কয়টি? 3টি। তো এখন আমরা দেখব খ নম্বর প্রশ্নের উত্তর। তো তোমাদের খ নম্বর প্রশ্নে বলা হয়েছে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়াম এই 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে গ্রুপ বা শ্রেণী নির্ণয় করো। এর জন্য তোমরা পাবে 4 নম্বর। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে গ্রুপ নির্ণয় করতে। কতে বলা হয়েছিল পর্যায় নির্ণয় করতে, খতে বলা হয়েছে গ্রুপ নির্ণয় করতে। তো এখন আমরা যদি দেখি খ নম্বর প্রশ্নের উত্তর। নিচে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়াম এই 4টি মৌলের পর্যায় সারণীতে গ্রুপ বা শ্রেণী নির্ণয় করা হলো। দেওয়া আছে মৌল 4টি হলো ইত্যাদি। আমরা জানি সাধারণত মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তিস্তরে যতটি ইলেকট্রন থাকে সেই সংখ্যায় ওই মৌলের গ্রুপ বা শ্রেণী সংখ্যা। এখানে যে শর্তটি লেখা হয়েছে তা হচ্ছে এস অরবিটালের ক্ষেত্রে। অর্থাৎ এস অরবিটালের যদি কোনো ইলেকট্রন সংখ্যা গিয়ে শেষ হয় তাহলে যে ইলেকট্রন সংখ্যাটা রয়েছে তাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। এছাড়াও গ্রুপ সংখ্যা নির্ণয়ের জন্য আরও 2টি সূত্র রয়েছে, কিন্তু আমাদের এখানে সেই সূত্রগুলো প্রযোজ্য নয় বলে আমরা সেই সূত্রগুলো এখানে ব্যবহার করিনি। তো এখন আমরা যদি দেখি যে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, 4, 11 ও 12। তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s1। এখানে আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে এস অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে, তাই এর গ্রুপ সংখ্যা হবে 1। আবার বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি যে এর সর্বশেষ শক্তিস্তরে এস অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে, তাহলে তার গ্রুপ বা শ্রেণী হবে 2। আবার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখতে পাচ্ছি 1s2 2s2 2p6 3s1। এরও শেষ শক্তিস্তরে এস অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে, তাই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের সাথে দেখা যায় সোডিয়ামের গ্রুপ বা শ্রেণী হবে 1। আবার ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসের সাথে দেখা যায় যে 1s2 2s2 2p6 3s2। এর সর্বশক্তি স্তরে অর্থাৎ 3s2 এর মধ্যে এস অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে, তাই ম্যাগনেসিয়ামের গ্রুপ নাম্বার হবে 2। এটাই হচ্ছে তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। তোমরা এটুকু লিখলেই 4-এ 4 পেয়ে যাবে, নিশ্চিতভাবে বলা যাচ্ছে। এখন আমরা দেখব গ নম্বর প্রশ্ন। এখন লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এই 4টা মৌলের একই গ্রুপ বা শ্রেণীতে অবস্থিত হলে তাদের আয়নীকরণ শক্তিটার তুলনা করতে হবে। তো এর জন্য তোমরা পাবে 4 নাম্বার। তো এখন আমরা যদি দেখি গ নম্বর প্রশ্নের উত্তর। তো আমরা জানি কোনো মৌলের সর্ববহিস্থ শক্তিস্তর থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। পর্যায় সারণীর কোনো পর্যায়ের যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তি ততই বৃদ্ধি পায়। আবার একই গ্রুপের উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় ততই আয়নীকরণ শক্তি হ্রাস পায়। অর্থাৎ এখানে বলা হয়েছে যদি তুমি পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যাও তাহলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে। আবার যদি তোমরা উপর থেকে নিচের দিকে আসো
তাহলে তোমাদের আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। তো আমরা এখন সেই মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম নির্ণয় করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। তো এখানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s1, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1, আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2। তাহলে উপরোক্ত ইলেকট্রন বিন্যাস হতে আমরা কি দেখতে পাই? উপরোক্ত ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় লিথিয়াম ও সোডিয়াম একই গ্রুপের মৌল, অর্থাৎ লিথিয়ামের গ্রুপ হচ্ছে 1, সোডিয়ামেরও গ্রুপ হচ্ছে 1, তাই লিথিয়ামের নিচে সোডিয়াম অবস্থিত। আর লিথিয়ামের তুলনায় তাহলে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ অবশ্যই বেশি হবে, কারণ লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3 এবং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। যার পারমাণবিক সংখ্যা বেশি তার পারমাণবিক ব্যাসার্ধও বেশি হয়। কিন্তু যে সকল মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি সে সকল মৌলের কিন্তু আয়নীকরণ শক্তি কম, তাই এখানে লিথিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি হবে এবং সোডিয়ামের আয়নীকরণ শক্তিটা কম হবে। এখন আমরা দেখব বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যে আয়নীকরণ শক্তি তার তুলনা। এখানে দেখা যাচ্ছে যে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম একই গ্রুপের মৌল এবং বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়ামের অবস্থান, অর্থাৎ বেরিলিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি। আবার এখানে আমরা কিছুক্ষণ আগে জেনেছি আর যে সকল মৌলে পারমাণবিক ব্যাসার্ধ বেশি হয় তাদের আয়নীকরণ শক্তি কিন্তু কম হয়। তাহলে এখানে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি কম। আবার লিথিয়াম ও বেরিলিয়াম এই দুইটার ক্ষেত্রে যদি আমরা পাশাপাশি মৌলের ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল উভয়ই এবং লিথিয়ামের ডানে বেরিলিয়ামের অবস্থান, অর্থাৎ শেষ কক্ষপথে লিথিয়ামের তুলনায় বেরিলিয়ামের ইলেকট্রন বেশি হওয়ায় লিথিয়ামের তুলনায় বেরিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কম, যে কারণে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। কারণ আমরা কি জানি, আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে কিন্তু আমাদের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। ঠিক এখানে সেই ঘটনাটাই ঘটেছে। এখানে দেখতে পাচ্ছ বেরিলিয়াম লিথিয়ামের ডান দিকে অবস্থিত, তো এখানে তাই বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, লিথিয়ামের আয়নীকরণ শক্তি কম। আবার সোডিয়াম ও ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস সাথে দেখা যায় উভয় মৌলই তৃতীয় পর্যায়ের এবং সোডিয়ামের ডানে ম্যাগনেসিয়ামের অবস্থান, অর্থাৎ শেষ কক্ষপথে সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বেশি হওয়ায় সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কম, যে কারণে সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। তোমরা এখানে ওই প্রশ্নটি দিলেও লিখতে পারো যে যদি কোনো মৌলের বাম দিক থেকে ডান দিকে অবস্থিত হওয়ায় এর আয়নীকরণ শক্তি বেশি, তাহলে সুতরাং ম্যাগনেসিয়াম বড়, সোডিয়াম ছোট। তাহলে আবার আমরা কি জানি, এখন আমরা কৌণিক বিন্দুর উপর ভিত্তি করে তাদের আয়নীকরণ শক্তি নির্ণয় করব। এটা ইন্টার থেকে কালেক্ট করা হয়েছে, যদি তোমরা এইটুকু দাও তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটা অনেকটা সুন্দর হবে। তো আমরা জানি আয়নীকরণ শক্তি একটি কি পর্যায়ভিত্তিক ধর্ম এবং তার কৌণিক সম্পর্কের উপরও নির্ভরশীল। কৌণিক সম্পর্ক অনুসারে ম্যাগনেসিয়ামের তুলনায় লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কম, তাই আয়নীকরণ শক্তি ম্যাগনেসিয়ামের তুলনায় লিথিয়ামের বেশি, অর্থাৎ লিথিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম। আবার কৌণিক সম্পর্ক অনুসারে সোডিয়ামের তুলনায় বেরিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কম, তাই আমরা বলতে পারি আয়নীকরণ শক্তি সোডিয়ামের তুলনায় বেরিলিয়ামের বেশি, অর্থাৎ বেরিলিয়াম গ্রেটার দেন সোডিয়াম। তাই উপরোক্ত সকল সম্পর্কের আলোকে আয়নক শক্তির সঠিক ক্রমটা কী হবে? বেরিলিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অর্থাৎ বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, লিথিয়ামের আয়নীকরণ শক্তি তারপর, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি তারপর এবং সবশেষ হচ্ছে সোডিয়ামের আয়নীকরণ শক্তি। তো এখন আমরা দেখব ঘ নম্বর প্রশ্নের উত্তর। তোমাদের ঘ নম্বর প্রশ্নে প্রত্যেকটি মৌলের অর্থাৎ এই 4টি মৌলের গ্রুপের বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। তো আমরা যদি এখানে বৈশিষ্ট্যগুলি দেখি, যেখানে দেখতে পাচ্ছি লিথিয়াম ও সোডিয়াম গ্রুপ 1-এর মৌল। তো আমরা যদি এখন গ্রুপ 1-এর বৈশিষ্ট্যগুলি দেখি, তো 1 নম্বরে রয়েছে গ্রুপ 1-এর মৌলগুলো প্রাণীর সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তাই এই গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলে। 2 নম্বরে রয়েছে এই গ্রুপের মৌলগুলো ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ধনাত্মক আয়ন গঠন করে, এই গ্রুপের মৌলগুলো হেলোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালাইড গঠন করে। 4 নম্বরে এই গ্রুপের মৌলগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রাইড গঠন করতে পারে। 5 নম্বরে গ্রুপ 1-এর মৌলগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ধাতব লবণ ও হাইড্রোজেন উৎপন্ন করে। তোমাদের 6 নম্বরে রয়েছে গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই ক্রিয়াশীলতা বৃদ্ধি পায়। 7 নম্বরে রয়েছে গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। 8 নম্বরে রয়েছে গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই আয়নিকারিক শক্তি হ্রাস পায়। আর 9 নম্বরে এই গ্রুপের মৌলগুলো কিন্তু তীব্র বিজারক হিসাবে কাজ করতে পারে। 10 নম্বরে রয়েছে এরা নরম, নমনীয়, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। এখন আমরা দেখব গ্রুপ 2-এর বৈশিষ্ট্য, অর্থাৎ এখানে আমরা জানি কি বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কিন্তু গ্রুপ 2-এর মৌল। তাহলে গ্রুপ 2-এর বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এক গ্রুপের মৌলগুলো বিভিন্ন যৌগ হিসেবে মাটির সাথে পাওয়া যায় বলে এদেরকে মৃৎক্ষার ধাতু বলে।
2 নম্বর হচ্ছে এক গ্রুপের সকল মৌল দুটি ইলেকট্রন ত্যাগ করে দ্বিধনাত্মক আয়ন গঠন করে। দ্বিধনাত্মক আয়ন হচ্ছে যখন কোনো মৌল দুইটি ইলেকট্রন ত্যাগ করবে তার উপর কী হবে 2+ হয়ে যাবে, তখন এটাকেই দ্বিধনাত্মক আয়ন বলা হয়। গ্রুপ 3 নম্বরে হচ্ছে গ্রুপ 2 এর মৌলগুলো কার্বনের সাথে বিক্রিয়া করে ধাতব কার্বাইড গঠন করে। 4 নম্বর সবগুলো মিথ্যার ধাতু হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ধাতুর হ্যালাইড যৌগ গঠন করে। 5 নম্বরে রয়েছে এ মৌলগুলোর অক্সাইডসমূহ পানির সাথে বিক্রিয়া করে ক্ষারীয় দ্রবণ তৈরি করতে পারে। আর 6 নম্বরে রয়েছে যতই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই ক্রিয়াশীলতা বৃদ্ধি পায়। এখন আমরা দেখব পরেরগুলি। তো তোমাদের এখানে 7 নম্বরে রয়েছে গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। গ্রুপের যতই 8 নম্বরে রয়েছে গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তি ততই কী পায়, হ্রাস পায়। আর 9 নম্বরে রয়েছে সবগুলো মিথ্যার ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কঠিন অক্সাইড যৌগ গঠন করে। তো এই ছিল তোমাদের রসায়নের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এছাড়াও যদি তোমার ভিডিও কোথাও বুঝতে অসুবিধা হয় কিংবা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।